হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্রোমোজোমের প্রকারভেদ পড়ব। তো এই ক্রোমোজোমের প্রকারভেদ পড়তে গিয়ে আমরা ক্রোমোজোমকে বিভিন্ন ভাগ করছি, কিন্তু কিসের উপর ভিত্তি করে আমরা ক্রোমোজোমকে ভাগ করব? সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী আমরা ক্রোমোজোমকে ভাগ করব। প্রথমে দেখো আছে টেলোসেন্ট্রিক। টেলোসেন্ট্রিক ক্রোমোজোমটা কি দেখে নাও একটু আগে ছবির সাহায্যে। ধরে নাও এটা একটা ক্রোমোজোম। এই ক্রোমোজোমের একেবারে শেষ প্রান্তে যদি সেন্ট্রোমিয়ারটা থাকে, এই টেল মানে হচ্ছে প্রান্ত, তাহলে এই প্রান্ত ভাগে যদি আমাদের সেন্ট্রোমিয়ার অবস্থান করে, তখন আমরা এই রকম ক্রোমোজোমকে বলবো টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। এখানে দেখো টেলোসেন্ট্রিক ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম। ক্রোমোজোমের এই ভাগ যেখানে সেন্ট্রোমিয়ার অবস্থান করছে একেবারে শেষ প্রান্তে, এটা ইংরেজি অক্ষর আয়ের মতন দেখতে লাগে। পরবর্তী যেটা আছে আমরা দেখব অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম। এটা আবার কি একটু দেখা যাক। এই দেখো একটা ক্রোমোজোম, কিন্তু ক্রোমোজোমের ঠিক শেষ প্রান্তে নেই, শেষ প্রান্ত থেকে একটু সামান্য ভিতর দিকে আছে। তাহলে এরকম যদি ক্রোমোজোম হয় যেখানে সেন্ট্রোমিয়ারটা শেষ প্রান্তে থাকবে না, ঠিক তার ভিতর দিকে থাকবে, তখন সেটাকে আমরা বলবো অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম। এটা মোটামুটি দেখতে ইংরেজি যে অক্ষরের মতন হয়। তারপর দেখো মেটাসেন্ট্রিকটা হচ্ছে আমাদের যখন ক্রোমোজোমের মধ্যভাগে থাকবে, সেটা হচ্ছে মেটাসেন্ট্রিক। কিন্তু যদি মধ্যভাগের সামান্য একটু বাইরের দিকে থাকে, মানে মাঝের অঞ্চলের কাছাকাছি কিন্তু ঠিক মাঝে নয়, তাহলে সেটাকে আমরা বলবো সাবমেটাসেন্ট্রিক। আর ঠিক যদি মাঝে অবস্থান করে, তখন সেটাকে আমরা বলবো মেটাসেন্ট্রিক। তাহলে ক্রোমোজোমের যদি একেবারে মধ্যবর্তী স্থানে সেন্ট্রোমিয়ারটা থাকে, তখন সেই ক্রোমোজোমটাকে আমরা বলবো মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। কিন্তু মাঝের কাছাকাছি যদি থাকে, তখন সেটাকে আমরা বলবো সাবমেটাসেন্ট্রিক। যেটা মেটাসেন্ট্রিকটা ইংরেজি ভি অক্ষরের মতন দেখতে হয়, আর যেটা আমাদের সাবমেটাসেন্ট্রিক সেটা আমাদের ইংরেজি অক্ষর এল এর মতন দেখতে হয়। এটা তোমার একটা মাথায় রাখবা। আর এইগুলো আমরা সমস্ত কিছু দেখতে পাই যখন আমাদের কোষ বিভাজন ঘটে। কোষ বিভাজনের অ্যানাফেজ দশায় আমরা এটা দেখতে পাই। এখানে দেখে নাও মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। একটা ছবি দেওয়া হয়েছে, এটা দেখে নাও তাহলেই হবে। এবার আমরা পড়ব একটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সংখ্যার উপর ভিত্তি করে ক্রোমোজোমের প্রকারভেদ। মানে একটা ক্রোমোজোমে কটা সেন্ট্রোমিয়ার থাকতে পারে, সংখ্যাটাই বা কত। তো আমরা এখানে প্রথমে দেখো লেখা আছে অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম, অর্থাৎ যে ক্রোমোজোমে কোনো সেন্ট্রোমিয়ার নেই, সেন্ট্রোমিয়ারবিহীন ক্রোমোজোম। ধরো এইটা একটা ক্রোমোজোম হলো, এর কোনো সেন্ট্রোমিয়ার নেই, তাহলে এটাকে আমরা বলবো অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম। তারপর দেখো মোনোসেন্ট্রিক ক্রোমোজোম। মোনো মানে হচ্ছে এক, অর্থাৎ তোমরা নাম দেখে বুঝতে পারছো যে এমন একটা ক্রোমোজোম যে ক্রোমোজোমের উপরে সেন্ট্রোমিয়ার একটাই থাকবে, তখন সেই রকম আমরা ক্রোমোজোমকে বলবো মোনোসেন্ট্রিক ক্রোমোজোম। যদি এটা একটা ক্রোমোজোম হয় তার মধ্যে একটাই সেন্ট্রোমিয়ার আছে, তখন সেটাকে আমরা বলছি মোনোসেন্ট্রিক ক্রোমোজোম। তারপরে দেখো ডাইসেন্ট্রিক ক্রোমোজোম। ডাই মানে হচ্ছে দুই, তার মানে একটা ক্রোমোজোমের উপরে দুটা সেন্ট্রোমিয়ার থাকবে, তাহলে তখন আমরা সেই ক্রোমোজোমকে বলবো ডাইসেন্ট্রিক ক্রোমোজোম। তারপরে দেখো পলিসেন্ট্রিক মানে হচ্ছে আমাদের পলি মানে হচ্ছে অনেক বা বহু, অর্থাৎ দুইয়ের বেশি। মোনো মানে হচ্ছে এক, ডাই মানে হচ্ছে দুই, তাহলে এক বা দুই তো হবে না, তাহলে পলি মানে হচ্ছে দুইয়ের বেশি থাকবে এখানে। অর্থাৎ যে ক্রোমোজোমে দেখো অনেকগুলি সেন্ট্রোমিয়ার একসঙ্গে থাকে, তখন সেটাকে আমরা বলবো পলিসেন্ট্রিক ক্রোমোজোম। অর্থাৎ দুইয়ের বেশি থাকলেই সেটা আমরা বলবো পলিসেন্ট্রিক ক্রোমোজোম। দেখো তারপরে ছবির সাহায্যে একটু দেখে নিই।
দেখো প্রথম কাটাতে কোনো সেন্ট্রোমিয়ার নেই, ওই জন্য আমরা এটাকে বলবো অ্যাসেন্ট্রিক। একটা সেন্ট্রোমিয়ার অবস্থান করছে, মনোসেন্ট্রিক। তারপরে দুটো আছে ডাইসেন্ট্রিক, দুইয়ের বেশি, 3 বা 4 যাই থাকুক সেটাকে আমরা বলবো পলিসেন্ট্রিক। ওকে, ভালো লাগলে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো।